আরে গোপাল বাবু যে কেমন আছেন? ভালো। তা অনেকদিন পরে এলেন যে। তুমি তো আর চাল আটা বিক্রি করো না যে রোজ রোজ আসতে হবে। আপনার সাথে কথায় পারে কার সাধ্যি। তা শাড়ি কিনবেন তো? হ্যাঁ হ্যাঁ, ভালো দেখে একটা শাড়ি দেখাও তো দেখি। কার জন্যে? দ্বিতীয়বার বিয়ে যখন করিনি তখন তোমাদের বৌদি ছাড়া আর কে? একটুখানি অপেক্ষা করুন, দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন, এটা হলো শান্তিপুরি আর এইটা হলো ধনেখালি। বর্তমানে আমার ট্যাগ খালি ভাই, তাই ধনে খালি বাদ দিয়ে শান্তিপুরিটাই দাও। কদিন বাদে এসে তোমায় না হয় টাকা দিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, তাহলে শান্তিপুরিটাই দিয়ে দিচ্ছি। খাও খাও, সকলে পেট পুরে কলা খাও, আর কলার খোসাগুলো এই থলিতে ভরে রেখে দাও। আজ রাতে এই কলার খোসা দিয়ে হবে গোপালের বন্দোবস্ত। কিন্তু এত কলা খেলে রাতে যে আর কিছুই খেতে পারবো না। তেমন হলে রাতে কিছু খেও না, তবে কলা কিন্তু খেয়ে যেতেই হবে। যত কলা খাবে ততই গোপালকে চিৎপাত করে ফেলাটা যাবে। খাও খাও খাও, কলা খাও, কলা খাও। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এই বলি তোমার স্বভাবটা একটু পাল্টাও তো। বাড়িতে পা দিতে না দিতেই গিন্নি গিন্নি করে অমনি হাঁক ডাক শুরু করে দিও না তো। আরে হাঁক ডাক করছি কি আর সাধে? দেখো তোমার জন্য কি এনেছি, নাও খুলে দেখো। ও মা, কি সুন্দর শাড়ি! হ্যাঁ, এই কার জন্য এনেছো গো? ওই যে কদিন বাদে তো আমি বিয়ে করছি, তাই শাড়িটা আমার সেই নতুন বউয়ের জন্য এনেছি। মিথ্যে কথা বলো না তো, আমি জানি এই শাড়ি তুমি আমার জন্য এনেছো। হ্যাঁ, তা সবই যখন জানো তাহলে আর ঢং করে জিজ্ঞেস করছো কেন যে কার জন্য এনেছি? এই বুড়ো, তুমি না খুব ভালো। তুমিও না খুব ঢঙি। এই রে, দিলাম মারিয়ে। কিন্তু সকালবেলা আমার বাড়ির সামনে এত গোবর এলো কোথা থেকে? আরে এই ভোলা, ভোরবেলা গরু চড়াতে বেরিয়েছো ভালো কথা, কিন্তু তোমার গরু আমার বাড়ির দোরগোড়ায় এত গোবর ছড়িয়ে গেল কেন? তুমি বাপু ওই দোরগড়ায় এত কলার খোসা ছড়িয়ে রেখেছো কেন? হ্যাঁ, আমার গরুগুলো তো দেখতে পেয়ে খেতে শুরু করে দিল। এদিক দিয়ে খাচ্ছে আর ওদিক দিয়ে গোবর বের করে দিচ্ছে। এতে আমার দোষটা কোথায় বলো? আমি তো আর ওদের ওই গোবর দিতে বলিনি। হ্যাঁ, কিন্তু আমার বাড়ির সামনে কলার খোসা ছড়িয়ে রেখে গেল কে? আরে গোপাল তো দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে,
তাহলে কি ও ওই কলার খোসায় পা হড়কে পড়েনি? চাই মন্ত্রীমশাইকে খবরটা দিয়ে আসি। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই, কে? আমি সেনাপতি। তা সুখবরটা নিয়ে এসেছো বুঝি? কলার খোসায় পা পিছলে গোপাল ভাঁড় খোড়া হয়ে বসে আছে তো? না না, সেসব কিছু নয়। কিছু নয় মানে? আরে বাবা, গোপাল তো দিব্যি হেঁটে হেঁটে দাঁতন করছে। নিজের চোখে দেখেছো? আগে আমার নিজের চোখে, আর এই মাত্র। আর সব থেকে আশ্চর্যের কথা, গোপালের বাড়ির সামনে একটাও কলার খোসা নেই। সর্বনাশ! খরচা করে কলা কিনে সারা রাত জেগে কলার খোসা ছড়িয়েও কোনো কাজের কাজ হলো না। হ্যাঁ, কি করে হবে? আজ খুব ভোরে উঠে ওর জন্মছক দেখলাম। কি বলবো, আগামী 2 বছর ওর তো কোনো বিপদই নেই। দেখেছো দেখেছো টেকোটার কেমন চওড়া কপাল? কোথায় ঠ্যাং ভেঙে বিছানায় পড়ে থাকবে তা না, কাল ট্যাং টেঙিয়ে আমাদের সঙ্গে ভোজ খেতে যাবে। দূর তো দূর, ভালো লাগে না। গোপাল দাদু, তুমি নাকি দিদিমাকে নিয়ে নবাবের বাড়িতে ভোজ খেতে যাচ্ছ? আমাদের জন্য কিছু আনবে না? আরে আনবো রে আনবো, মুর্শিদাবাদ থেকে 1 হাঁড়ি ভালো মিষ্টি নিয়ে আসবো তোদের জন্য। সকলে মিলে পেট পুড়ে খাবি, ঠিক আছে? দাদু দাদু, তুমি না খুব ভালো। মা, শেষে কিনা নবাবের বাড়ি যাবো গরুর গাড়ি করে? তাতে অসুবিধেটা কোথায় মন্ত্রী? না মানে আমাদের তো একটা মান সম্মান আছে নাকি? দেখো, গরুর গাড়ি করে নিমন্ত্রণ রক্ষা করতে গেলে যে সম্মানের হানি হয় সেটা তো আমার জানা ছিল না মন্ত্রী। আসলে আমি তো আমার রথে চড়ে তোমাদের রানীমাকে নিয়ে অনায়াসেই যেতে পারতাম, কিন্তু ভেবে দেখলাম সেটা খুব একটা ভালো দেখায় না। কিন্তু তাই বলে গরুর গাড়ি? আচ্ছা, আপনি তো 2-4টে রথ ভাড়া করতে পারতেন। হ্যাঁ পারতাম, কিন্তু আমি মনে করি ভাড়া করা রথে চড়ে যাওয়ার থেকে নিচের গরুর গাড়ি অনেক অনেক ভালো। আর তার উপর এত সুন্দর আবহাওয়া, মাথার উপর মিষ্টি রোদ, ফুরফুরে হাওয়া। নাও নাও নাও, আর কথা না বাড়িয়ে সকলে গরুর গাড়িতে ওঠো। আচ্ছা, তিনজনে একদিকে আর ওই গোপাল বাবু একলা অন্যদিকে বসলেন কেন? কেন রে বেটা, এইভাবে বসলে তোর কি কোনো অসুবিধা আছে নাকি? অসুবিধা আছে বলেই তো বলছি মন্ত্রী মশাই, এতে গাড়িতে চাপ ধরবে, আর রাস্তাঘাটও তো ভালো নয়। এই চুপ কর তো। আমরা কিভাবে বসবো না বসবো সেটা আমাদের ব্যাপার, তোর কোনো শুকনো উপদেশ আমরা শুনতে চাই না। হ্যাঁ, ঠিক আছে, আর বলবো না। এবার গোপালকে একটু নাস্তা নাবুদ করতে হবে। হ্যাঁ, কি মন্ত্রীমশাই, নাকে চাপা দিলেন কেন? কেমন একটা পচা পচা গন্ধ আছে না নাকি? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি তো। পচা গন্ধটা আমার নাকেও আসছে, কিন্তু গন্ধটা কোত্থেকে আসছে বলুন তো? রাস্তা থেকে? না না, রাস্তা থেকে এলে তো গন্ধটা একবারই এসে মিলিয়ে যেত, কারণ গাড়ি তো চলছে। তাই আমার মনে হয় গন্ধটা এই গরুর গাড়ির ভেতর থেকেই আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরুর গাড়ির ভেতর থেকেই আসছে, আর আসছে গোপালের গা থেকে। কে গোপাল? কদিন চান করনি? বাজে কথা বলবেন না তো, আমি রোজ ভালো করে স্নান করি। তাহলে গন্ধটা আসছে তোমার পোশাক থেকে। কতদিন কাচনি বলো তো? আবার বাজে কথা, আমি কাঁচা কাপড় জামা পরেই বেরিয়েছি। তাহলে মনে হয় পচা ডোবায় কাপড় কেচেছ। হ্যাঁ, গোপালের বাড়ির পেছনে একটা জলাশয় আছে। গোপাল সেটাকে পুকুর বললে ওটা তো একটা পচা ডোবা। ছি ছি ছি, পচা ডোবায় কাপড় কেচে আমাদের সঙ্গে বসতে এসেছো? পচা ডোবা, পচা ডোবা। আচ্ছা, আপনারা কি থামবেন নাকি আমি গাড়ি থেকে নেমে যাব? সেটা তোমার ইচ্ছে। এই গাড়োয়ান, গাড়ি থামাও তো। খুব তো তেজ দেখিয়ে নেমে গেলে, এবার কোন গাড়িতে গিয়ে উঠবে গোপাল? দেখি কোন গাড়িতে উঠতে পারি।
আর আমার গায়ে গন্ধ বলে কেউ না নিলে হেঁটেই চলে যাব মুর্শিদাবাদ। হ্যাঁ, টেকোটাকে আজ খুব হেনস্থা করা গেছে। আরে গোপাল, আরে গাড়ি থেকে নেমে পড়লে কেন? না মানে এমনি মহারাজ। বুঝতে পেরেছি। গিন্নির জন্য মন কেমন করছে বুঝি? লোকটার কাণ্ড দেখো, মাঝে মধ্যে এমন লজ্জায় ফেলে দেয় না। আরে উঠে এসো, সারাটা পথ গল্প করতে করতে যাব। গোপালের মুখটা একবার লক্ষ্য করেছিলেন মন্ত্রী মশাই? শেয়ার করিনি, গায়ে গন্ধ বলাতে মুখটা কেমন পোড়া বেগুনের মতো হয়ে গেল। এত জোরে জোরে হাসবেন না তো বাবুরা। আপনাদের এই হাসিতে আমার গরুরা ভয় পেয়ে চমকে উঠছে। একে তো একদিকে টাল হয়ে বসে আছেন, যে কোনো সময় বিপদ হতে পারে। তুই চুপ কর তো মুখ্য গারোয়ান, আমরা হাসবো কি কাঁদবো সেটা কি তুই ঠিক করে দিবি? নাও সকালে প্রাণ খুলে হাসো। যা, মন্ত্রী মশাই তো গাড়ি থেকে ছিটকে গেলেন। কিন্তু গেল কোথায়? আমাকে তোলার ব্যবস্থা। মন্ত্রী মশাই, আপনি কোথায়? আমি এখানে গর্তের ভিতর। সর্বনাশ, গর্ত তো খুব গভীর, এখান থেকে আপনি উঠবেন কি করে? সে তো জানি না, আমাকে তোলার ব্যবস্থা করো। কি হয়েছে? মন্ত্রী মশাই গাড়ি থেকে উল্টে পড়ে গর্তে ঢুকে গেছে। কিন্তু পড়লো কি করে? আমার কোনো দোষ নেই মহারাজ। ওনারা একদিকে ডাল হয়ে বসেছিলেন, তারপর অকারণে ওই জোরে জোরে হাসছিলেন, আর তাতেই তো আমার গরুরা ভয় পেয়ে লাফিয়ে উঠল। আর মন্ত্রী মশাই গাড়ি থেকে ছিটকে ওই গর্তে পড়ে ঢুকে গেলেন। ও মহারাজ, আমাকে এখান থেকে তোলার ব্যবস্থা করুন না। হ্যাঁ, করছি। কিন্তু গভীর গর্ত থেকে তুলতে গেলে তো লম্বা দড়ি লাগবে। আহা, তা তো লাগবেই। ও সেনাপতি, তুমি এক কাজ করো, এক্ষুনি কৃষ্ণনগরে চলে যাও, আর সেখান থেকে কিছু লোকজন আর লম্বা দড়ি নিয়ে এসে মন্ত্রীকে গর্ত থেকে তুলে মুর্শিদাবাদ চলে এসো। আমরা বরং ততক্ষণে খানিকটা এগিয়ে যাই। আমাকে এখানে একলা ফেলে চলে যাবেন মহারাজ? আহা, একলা কেন? রাজ জ্যোতিষী তোমার পাহারায় থাকবে। চলো গোপাল, আমরা এগোই। ও গোপাল ভাই, তোমার তো খুব বুদ্ধি। কিছু একটা করে আমাকে এখান থেকে তোলার ব্যবস্থা করো না ভাই। তা করতে পারি, কিন্তু তার আগে বলতে হবে আমার বাড়ির সামনে কলার খোসা ছড়িয়েছিল কে? আমি সেনাপতি আর রাজ্যতীষী। কেন? তুই যাতে খোঁড়া হয়ে মুর্শিদাবাদ যেতে না পারো তার জন্যে। ছি, তোমরা এত খারাপ। অন্যায় হয়ে গেছে মহারাজ, অন্যায় হয়ে গেছে। গিন্নি, তোমার সাথে কটা শাড়ি আছে? এই গোটা 3। যাও, চটপট নিয়ে এসো। এই যে এই নিন মন্ত্রী মশাই, এবার শাড়ির এক প্রান্ত কোমরের সাথে শক্ত করে বেঁধে ফেলুন, তারপর 2 হাত দিয়ে শক্ত করে ধরে রাখুন দড়ি। আমরা ওপর থেকে আপনাকে টেনে তুলছি। সেনাপতি, তোমার গায়ে তো খুব জোর, তুমি আগে টানো জোয়ান। হেইসো রোগা মন্ত্রী, হেইসো। ওরে বাবা, ধরে যে প্রাণ এলো। এবার বুঝতে পারছো তো মন্ত্রী, গোপাল শুধু বুদ্ধিমান নয়, তার সঙ্গে কতটা মানবিক। ওকে তুমি খোঁড়া করে দিতে চেয়েছিলে, আর ও তোমাকে গর্ত থেকে উদ্ধার করলো। আমাকে ক্ষমা করে দাও গোপাল। কিন্তু মন্ত্রী মশাই, গর্তে পড়ে আপনার কি চেহারা হয়েছে? পাকে কাদায় মাখামাখি হয়ে ঠিক যেন একটা চামচিকে। ঠিক বলেছো গোপাল, ঠিক যেন চামচিকে। তাই তো। তাহলে আমি মুর্শিদাবাদ যাবো কি করে? চলুন তাহলে, দুজনে না হয় এক গাড়িতেই যাব। আমার গায়েও গন্ধ আর আপনার গায়েও গন্ধ, 2 ভাইতে মানাবে ভালো।
আজ আমি তোমাদের কাছ থেকে একটা ধাঁধার উত্তর জানতে চাই, আর যে সঠিক উত্তর দিতে পারবে তাকে আমি 5টি স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব। 5টি স্বর্ণমুদ্রা? হ্যাঁ, মহারাজ করুন প্রশ্ন, উত্তর দিতে আমি রাজি। হ্যাঁ। তাহলে প্রশ্নটা করি। আচ্ছা বলো তো, মামার গায়ে হাজার জামা মানে কি? মামার গায়ে হাজার জামা? এ আবার কিরকম বিদঘুটে প্রশ্ন মহারাজ? হ্যাঁ, তুমি কি ভেবেছিলে বিদঘুটে না হয়ে খুব সোজা হবে আর চটপট উত্তর দিয়ে 5টা স্বর্ণ মুদ্রা পকেটে পড়বে? হ্যাঁ, তাই বেশি কথা না বাড়িয়ে উত্তরটা দাও। কি হলো মন্ত্রী? না মহারাজ, পারবো না, পারবো না। সেনাপতি? মন্ত্রীমশাই যখন পারলেন না, তখন আমি কি করে পারবো মহারাজ? গোপাল, এবার যে তোমার পালা। মহারাজ, মামার গায়ে হাজার জামা কথার অর্থ হলো গিয়ে পেঁয়াজ। পেঁয়াজ? সাবাস গোপাল, সাবাস। এসো এসো গোপাল, 5টি স্বর্ণ মুদ্রা নিয়ে যাও। আরে দুচে, কি খবর? আজ খুব ভালো খবর নিয়ে এসেছি মহারাজ। কিরকম? আগামী পরশু নবাব বাহাদুরের বিয়ের দিন। ওই দিন তিনি এই রাজসভার প্রত্যেক সদস্যকে নিমন্ত্রণ জানিয়েছেন, বিশেষ করে আপনাকে আর গোপালকে। নবাব বাহাদুরের একান্ত ইচ্ছে আপনারা দুজনেই যেন সস্ত্রীক সেখানে উপস্থিত থাকেন। যাবো, অবশ্যই যাবো। তাহলে আমি চলি মহারাজ। কি গোপাল, বউকে নিয়ে যাবে তো? আসলে মহারাজ, আমার গিন্নি একটু ঘরকুল, কিন্তু রানীমা সঙ্গে গেলে সে হয়তো যেতে আপত্তি করবে না। তাহলে আগামী পরশু সকালবেলায় আমরা সকলে মিলে মুর্শিদাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। আজকে তাহলে রাজসভার ছুটি ঘোষণা করলাম। কাল সকলে একটু বিশ্রাম নিয়ে পরশু একেবারে ধোপ দুরস্ত পোশাক পরে রাজবাড়ির সামনে চলে এসো। না, একেবারে সহ্য করা যায় না। যায় নাই তো। মন্ত্রীমশাই আপনি দেখুন, নবাব বাহাদুর তার বিবাহ বার্ষিকীতে মহারাজকে সস্ত্রীক নিমন্ত্রণ করেছেন, ঠিক আছে? তাই বলে সস্ত্রীক গোপাল? হ্যাঁ, এতে আমাদের অপমান হলো না? হ্যাঁ, ঠিকই তো। গোপাল কে এমন কেউ কেটা যে ও সস্ত্রীক নিমন্ত্রণ রক্ষা করতে যাবে? বেটা পেট মোটা হুন্দ। তুমিও মিলিয়ে নিও সেনাপতি। সেখানে গিয়েও ওই গোপাল মহারাজ আর নবাব বাহাদুরের কাছ থেকে তোল্লাই খাবে। আমার তো ইচ্ছে করছে যে নিমন্ত্রণ রক্ষা করতে যাব না, কিন্তু না গেলে মহারাজ আবার যদি রেগে যান। মন্ত্রী মশাই, আপনি ভেবে চিনতে এমন একটা উপায় বের করুন যাতে ওই নাপতে বেটা কোনোভাবেই কোনো মতেই মুর্শিদাবাদে যেতে না পারে। ভাবছি। না মন্ত্রীমশাই, ওই শুধু ভাবছি বললে চলবে না, এক্ষুনি কিছু একটা ভাবুন। পেয়েছি মোক্ষম এক উপায়। কাল সকালেই গোপাল পা ভেঙে পড়ে থাকবে। রাজবৈদ্য যত চেষ্টাই করুক না কেন, একদিনের মধ্যে গোপালকে কিছুতেই সুস্থ করে তুলতে পারবে না। গোপাল পা ভেঙে ঘরে শুয়ে থাকবে আর আমরা ড্যাং ড্যাঙে চলে যাব নবাবের ভোজ খেতে। তা উপায়টা কি সেটা বলুন। বলছো কি? নবাব বাহাদুরের বিবাহ বার্ষিকীতে আমারও নেমন্তন্ন? হ্যাঁ গো গিন্নি, ভাবো তো, এটা আমাদের পক্ষে কত বড় একটা সম্মানের ব্যাপার। কিন্তু সেখানে গিয়ে আমাদের খুব লজ্জা করবে গো। কেন লজ্জা কিসে? আরে নবাব বাহাদুর কত ধনী, কত বড় তার বাড়ি, আর সেখানে গিয়ে তো আমি হারিয়ে যাবো। আরে কিচ্ছু হারাবে না, নবাব বাহাদুরের স্ত্রীও খুব ভালো, দেখবে তিনি কেমন তোমায় আপন করে নেবেন। আর সব থেকে বড় কথা, রানীমাও তো সঙ্গে যাচ্ছেন। তুমি রানীমার সাথে এক গাড়িতে যাবে, আর মুর্শিদাবাদে গিয়েও রানীমার সাথেই থাকবে। ঠিক আছে, তাহলে আমার আর যেতে কোনো অসুবিধে নেই। তবে আজ একবার রানীমার কাছে যেতে হবে আমায়। হ্যাঁ। আহা দেখো গিন্নি, পোশাকটা বড় কথা নয়, বুঝলে? আসল কথা হচ্ছে পরিচয়। তুমি সাধারণ শাড়ি পরে গেলেও না আমার গিন্নি হিসেবে ঠিক
খাতির যত্ন পাবে, বুঝলে? তবুও তুমি রানীমার কাছে যেও, আর সে ফাঁকে আমি একবার বাজারে যাব। কেন বাজারে যাবে কেন? আর ঘরে যা আছে তাতে কালকের দিনটা অনায়াসে চলে যাবে। হ্যাঁ আরে না না, তা নয় তা নয়, আসলে বাজারে আমার একটা অন্য দরকার আছে। এই ভেতরে আসবো রানীমা? আরে গোপাল বউ যে, এসো এসো, ভেতরে এসো, বলো কি ব্যাপার? আসলে রানীমা, নবাবের বাড়িতে তো যেতে হবে। হ্যাঁ, যেতে তো হবেই, তিনি নিজে আমাদের নিমন্ত্রণ করেছেন বলে কথা। কিন্তু কি পরে যাব বলুন তো? আমার তো তেমন কোনো দামি শাড়ি নেই। আরে ওসব নিয়ে চিন্তা করো না, যাওয়ার সময় আট পরে কিছু একটা পরে গেলেই চলবে, না হলে এতটা পথ গাড়ির ধকলে শাড়ি খারাপ হয়ে যেতে পারে। আর ওখানে গিয়ে প্রথমে তো নবাবের অতিথিশালায় উঠবো, ওখানে না হয় ভালো শাড়ি পরে নেওয়া যাবে। আর আমি তো সঙ্গে করে কটা শাড়ি নিয়েই যাচ্ছি, তেমন হলে আমার থেকে না হয় একটা শাড়ি নিয়ে নেবে। না না রানীমা, তা হয় না। আপনার কাছ থেকে শাড়ি নিয়ে পড়েছি শুনলে ও আবার খুব রাগারাগি করবে। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো গোপালপু, গোপালের আবার যেরকম টনটনে আত্মমর্যাদা।